আপনার পকেটে যে ১,০০০ টাকার নোট আছে, সেটা আজ যতটুকু পণ্য কিনতে পারছে, কাল কি তা পারবে? এই উত্তরটি যার কলমের খোঁচায় নির্ধারিত হয়। তিনিই হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর গত কয়েকদিনে সেই পদে যা ঘটেছে, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এটা আগে কখনো হয়নি। আমরা জানব গভর্নর হওয়ার আসল যোগ্যতা কি, নতুন গভর্নর মোস্তাকুর রহমান আসলে কে, আর সবচাইতে বড় প্রশ্ন, একজন ব্যবসায়ী কি পারেন সাধারণ মানুষের আমানত রক্ষা করতে? সারা বিশ্ব কেন বাংলাদেশের গভর্নরকে নিয়ে কথা বলছে? আর এই গভর্নরের আসল কাজ কি? কিভাবে এই মোস্তাকুর রহমান গভর্নর হলেন? আজকে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সার্বভৌম বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে দাঁড় করাতে হলে একটা কেন্দ্রীয় ব্যাংক দরকার ছিল, যে দেশের টাকার মান ঠিক রাখবে, ঋণ ব্যবস্থা সামলাবে। এরই প্রেক্ষিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭-এর মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখাকে কেন্দ্র করে গঠিত হয় এই ব্যাংকটির সর্বোচ্চ পদটির নাম রাখা হয় গভর্নর। এই পদটি একটি চাকরি না, এটা দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার মান বজায় রাখা এবং পুরো ব্যাংকিং খাতের শৃঙ্খলার দায়িত্ব। গত ৫ দশকে এই পদের ক্ষমতা আর নিয়োগ প্রক্রিয়া বহুবার পরিবর্তন হয়েছে। মূল আদেশটি ১৯৯০, ১৯৯৩, ২০০৩ এবং সর্বশেষ ২৪-২৫ সালে সংশোধিত হয়েছে। শুরুতে এই পদে মূলত আমলা ও প্রশাসনিক অভিজ্ঞতার মানুষ আসতেন। তারপর ধীরে ধীরে বিশ্ব উন্নয়নের সঙ্গে তাল মেলাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞানের গুরুত্ব বাড়ে। কিন্তু ২০২৫ সালে এসে যা হলো সেটা সম্পূর্ণ ভিন্ন গল্প। এবার আসেন আমরা জেনে নেই আইনে গভর্নর হওয়ার যোগ্যতা কি বলা আছে। বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২-এর ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রথমত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত সাধারণত ৩৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিকে বিবেচনা করা হয়। তৃতীয়ত জনসেবা, রাজনীতি বা আর্থিক খাতে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ নৈতিক অবস্থান ও সামাজিক মর্যাদা, ইংরেজিতে যাকে বলে গুড স্ট্যান্ডিং, এটা একটি অলিখিত কিন্তু গুরুত্বপূর্ণ শর্ত। আর কি লাগে না? পিএইচডি লাগে না, অর্থনীতিবিদ হতে হবে না, আন্তর্জাতিক অভিজ্ঞতা বাধ্যতামূলক না, মানে আইনে বাধা নেই। বয়সের প্রসঙ্গে বলি, আগে সর্বোচ্চ সীমা ছিল ৬৫ বছর, পরবর্তীতে ৬৭ বছর করা হয়। তারপর ২০২৪ সালে ডক্টর আহসান এইচ মনসুরকে নিয়োগ দিতে সরকার বয়সসীমা সম্পূর্ণ শিথিল করে। ফলে ৭২ বছর বয়সী মনসুর ১৩তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে পারেন। অর্থাৎ দরকার হলে আইনও পরিবর্তন হয়। এখন প্রশ্ন হলো, কে গভর্নর হতে পারবেন না? আইনের ১০-এর ৯ অনুচ্ছেদ বলছে, আইনসভা বা স্থানীয় সরকারের সংসদ সদস্য হলে অযোগ্য, সরকারি চাকরি করলে সেখান থেকে পদত্যাগ না করলে অযোগ্য। আর এবং এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, স্বার্থের সংঘাত তৈরি করতে পারে এমন কোনো ব্যবসায়িক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা থাকলে সেই ব্যক্তি অযোগ্য। এই শেষ পয়েন্টটা মাথায় রাখবেন, কারণ পরে এটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নিয়োগ প্রক্রিয়াটা সহজ। গভর্নর নিয়োগ হয় কিভাবে? প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে এবং রাষ্ট্রপতির আনুষ্ঠানিক সম্মতিতে ৪ বছরের জন্য গভর্নর নিয়োগ দেন। মেয়াদ শেষ হলেও পুনরায় নিয়োগ দেওয়া যায়। সহজ কথায় নির্বাহী বিভাগের ইচ্ছাই মূলত চূড়ান্ত। এখানে কোনো স্বাধীন নিয়োগ কমিশন নেই, পার্লামেন্টের অনুমোদন নেই। এবার বুঝে নেওয়া যাক গভর্নরের আসলে কাজটা কি। তিনি কেবল একটি প্রতিষ্ঠানের সিইও না, তিনি দেশের মুদ্রানীতির কারিগর। বাংলাদেশ ব্যাংক আদেশের ৭-এর অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে, ১. মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, বাজারে কতটুকু টাকা থাকবে, সুদের হার কত হবে, এই সিদ্ধান্তগুলো তার নেতৃত্বে নেওয়া হয়। ২. বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং বিনিময় হার স্থিতিশীল রাখা, এটা সরাসরি আমদানি রপ্তানিকে প্রভাবিত করে। ৩.
দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স ও তদারকি, খেলাপির ঋণ কমানো, মুদ্রা পাচার রোধ এগুলো তার সরাসরি দায়িত্ব। ৪. বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ এর মাধ্যমে সন্দেহজনক লেনদেনের তদন্ত। ৫. সরকারের সঙ্গে মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়, জাতীয় সংসদের অর্থ কমিটিকে বার্ষিক প্রতিবেদন দেওয়া। ৬. বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নীতি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া। বুঝতে পারছেন তো এই পদটা কতটা সংবেদনশীল? এবার চলুন দেখি আমাদের প্রতিবেশীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পদে কাকে বসায়। ভারতের গভর্নর ডক্টর সঞ্জয় মালহোত্রা, প্রিন্সটনস ইউনিভার্সিটি থেকে পিএইচডি, সাবেক আইএএস অফিসার, দীর্ঘদিন অর্থ ও রাজস্ব সচিব। গভর্নরকে আরবিআই আইনে ক্যাবিনেট কমিটি নিয়োগ দেয়। শ্রীলঙ্কার গভর্নর ডক্টর নন্দলাল বীরাসিংহে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি, আইএমএফের সাবেক অর্থনীতিবিদ, সাবেক ডেপুটি গভর্নর। সাংবিধানিক কাউন্সিলের সুপারিশে তাদের গভর্নরকে নিয়োগ দেওয়া হয়। নেপালের গভর্নর ডক্টর বিশ্বনাথ পৌডেল, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি, জাতীয় পরিকল্পনা কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান। পাকিস্তানের জামিল আহমেদ, ব্যাংকিং খাতে ৩০ বছরের অভিজ্ঞতা এবং সিএমএ ডিগ্রি। পাকিস্তানের নিয়োগের ক্ষেত্রে এসবিপি আইনের অ্যাডভান্স ডিগ্রি ও ১০ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। মালদ্বীপের গভর্নর আহমেদ মনোয়ার, অর্থনীতিতে আন্তর্জাতিক মাস্টার্স, সাবেক অর্থমন্ত্রী। ভুটানের গভর্নর দাশো ইয়াংচেং, দেশটির প্রথম নারী গভর্নর, পাবলিক পলিসিতে আন্তর্জাতিক ডিগ্রি। আর বাংলাদেশের গভর্নর মুস্তাকুর রহমান, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, তৈরি পোশাক ও আবাসন শিল্পের ব্যবসায়ী, বিএনপির নির্বাচনী পরিচালনার কমিটির সদস্য। এই তুলনাটা কোনো রাজনৈতিক মন্তব্য না, এটা শুধু তথ্য। আপনি নিজেই বিচার করুন। শুধু যোগ্যতাই নয়, নিয়োগ পদ্ধতিতেও আমরা পিছিয়ে। এবার জানি নতুন গভর্নর মুস্তাকুর রহমান আসলে কে। মোহাম্মদ মুস্তাকুর রহমান ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা এফসিএমএ। তৈরি পোশাক শিল্প বা আরএমজি এবং আবাসন খাতে ব্যবসার সাথে যুক্ত। তিনি বিজেএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি কিন্তু বিজেএমইএর মূল দায়িত্ব নয়, এটি একটি পার্টের দায়িত্ব। চিন্তা করতে পারেন, বিজেএমইর একটি পার্টের দায়িত্ব থেকে সরাসরি গভর্নর পদ। ডক্টর আহসান এইচ মনসুরের বিদায়ের পর তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হলেন। তার সমর্থকরা যা বলছেন, একজন সফল ব্যবসায়ী ব্যাংকের ব্যালেন্স শিট ভালো বোঝেন। বাস্তব অর্থনীতির সঙ্গে তার সরাসরি সংযোগ আছে। তৈরি পোশাক খাত দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। সেই খাতের মানুষ গভর্নর হলে রপ্তানিকারকরা সুবিধা পেতে পারেন। এই যুক্তিগুলো ফেলে দেওয়ার না, কিন্তু সমালোচকরা যে প্রশ্নটি তুলছেন সেটা আরও বড়। তার গার্মেন্টস কোম্পানি হেরা সোয়েটার্সের ব্যাংকে প্রায় ৮৯ কোটি টাকার ঋণ ছিল, আর এই ঋণটি তার গভর্নর নিয়োগের ঠিক আগেই পুনর্তফসিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে মানুষ নিজেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে, তিনি কি খেলাপি ঋণখোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবেন? এটাকে অর্থনীতি ভাষায় বলে রেগুলেটরি ক্যাপচার। মানে হলো যেখানে নিয়ন্ত্রক নিজেই সেই প্রতিষ্ঠানের সুবিধাভোগী হয়ে যান যাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এটা তথ্য না, এটা বাস্তব ঝুঁকি। বিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কিভাবে বিদায় নিলেন? সেদিন সকালে তিনি নতুন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, সংবাদ সম্মেলন করলেন, মনে হলো সব ঠিকঠাক আছে। এরপর জানলেন তিনি আর গভর্নর নেই। বিশিষ্ট অর্থনীতিবিদ জাহিদ হোসেন এই ঘটনার পর বললেন, এই বিদায়ের ধরনটা একটি অশনি সংকেত। ভবিষ্যতে যোগ্য মানুষেরা এই পদে আসতে চাইবেন না। এটা কি আমরা চাই? আমরা আসল প্রশ্নে আসি। মুস্তাকুর রহমান কি বাংলাদেশের অর্থনৈতিক খাতকে চাঙ্গা করতে পারবেন? একদিক থেকে দেখলে হয়তো পারবেন। তিনি একজন ব্যবসায়ী, ব্যবসার বাস্তবতা বোঝেন, অর্থনৈতিক হিসাব নিকেশে দক্ষ, ব্যাংকের ব্যবস্থাপনায় হয়তো নতুন কিছু আনতে পারবেন। কিন্তু অন্য দিক থেকে দেখলে মুদ্রানীতি তৈরি করতে হলে মাইক্রো ইকোনমিক্সের গভীর জ্ঞান দরকার। আইএমএফ বা বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনায় বসতে হলে আন্তর্জাতিক অর্থব্যবস্থার বোঝাপড়া দরকার।
খেলাপি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক চাপের বাইরে থাকতে হয়। এই তিনটা জায়গায় তিনি কতটা পারবেন সেটাও এখন অজানা বড় প্রশ্ন। কারণ তিনি নিজেই একটি সংগঠনের সাথে জড়িত। গত নির্বাচনে পরিচালনা কমিটির সদস্য ছিলেন। সারা বিশ্ব বাংলাদেশের গভর্নরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিবিদরা এই লোকটিকে ঠিক মতন চিনেন না পর্যন্ত। সবাই সংশয় এবং আশঙ্কা প্রকাশ করছে। সবচাইতে মজার বিষয়, অর্থমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় গভর্নর সম্পর্কে, তিনি উত্তরে বলেছেন এ বিষয়ে তিনি কিছু বলতে চান না, তিনি কিছু এ বিষয়ে জানেন না। তিনি বারবার এটিই বলেছেন। গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় তার মূল যোগ্যতা। দুঃসময়ে তারেক রহমানকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলেই পুরস্কার হিসেবে আজকের এই পোস্টটি পেয়েছেন। পুরস্কার স্বরূপ দেওয়ার জন্য তো অনেক কিছুই ছিল। দেশের 18 কোটি মানুষের অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জের মুখে ফেলা ঠিক হলো? একজন ব্যবসায়ী যার নিজেরই ব্যাংক ঋণ ছিল, তিনি কি দেশের কেন্দ্রীয় ব্যাংক চালাতে পারবেন? এই প্রশ্নের উত্তর আমি দেব না, কারণ উত্তরটা আপনার। আপনি কি মনে করেন মুস্তাকুর রহমান বাংলাদেশের গভর্নর হিসেবে সঠিক মানুষ, নাকি এটা অযোগ্য লোকের অযোগ্য নিয়োগ, যার মাসুল গুনতে হবে এই দেশের সাধারণ মানুষকে? সময় অবশ্য এর উত্তর দিয়ে দিবে। আপনার সুচিন্ত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই বিষয়ে আলোচনাটা দরকার। সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন নিয়মিত এইরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।